আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সলিড মাস্টার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি তোমাদের 4ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কৃষি শিক্ষা নিয়ে। প্রথমে তোমাদের কিছু টাইম প্রশ্ন দেখাবো, তারপর সরাসরি উত্তর নিয়ে যাব। এই হচ্ছে তোমাদের পুরো প্রশ্ন, এই হচ্ছে কৃষি শিক্ষা। তোমাদের জুম ইন করে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে 3 নম্বর, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি। এই যে অ্যাসাইনমেন্টের শিরোনাম, আর এই হচ্ছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। এখানে আছে বাংলাদেশের জনসংখ্যার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বাড়তি মানুষের জন্য চাহিদাগুলোর জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে। বন্দরপুর গ্রামের কৃষি সমাবেশে কৃষিবিদ ডাক্তার হাসান ফসল উৎপাদন, গৃহপালিত প্রাণী পালন, মৎস্য চাষ, বনায়ন উপর নানা ধরনের কৃষি প্রযুক্তির ধারণা ব্যক্ত করেন। তিনি কি মনে করে কৃষি প্রযুক্তি ব্যবহার করে মাসিক কৃষি উৎপাদন কৃষি উন্নয়ন সম্ভব? নিচে প্রশ্নগুলোর উত্তরে তোমার মতামত উপস্থাপন করো। 1 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে এটা হচ্ছে কৃষি প্রযুক্তি কি। 2 নম্বর হচ্ছে কৃষি প্রযুক্তির বিষয়গুলোর কি কি। 3 নম্বর হচ্ছে বিষয়ভিত্তিক কৃষি প্রযুক্তিগুলোর তালিকা তৈরি করো। 4 নম্বর হচ্ছে জমি চাষ না করে কিভাবে তুমি নানা জাতের ফসল চাষ করবে। 5 নম্বর হচ্ছে বিদ্যুৎবিহীন গ্রামীণ পরিবেশে একজন কৃষক কিভাবে ডিম সংরক্ষণ করবে। 6 নম্বর হচ্ছে বন্যা মৌসুমে হাওর এলাকায় তুমি কোন প্রযুক্তির মাছ চাষ করবে এবং কেন। আর 7 নম্বর হচ্ছে তুমি গবাদি পশুর একটি ফার্ম করতে চাইলে শীত মৌসুমে পশুগুলোর জন্য কিভাবে কাঁচা ঘাসের অভাব পূরণ করবে। এ হচ্ছে তোমাদের প্রশ্ন। এরপরে যেগুলো আছে মূল্যায়ন বা রুব্রিক্স আর হচ্ছে বিষয়বস্তু, এগুলো সম্পর্কে তোমাদের অবগত আছে, তোমরা এগুলো সম্পর্কে জানো। এটা হচ্ছে তোমাদের পুরো প্রশ্ন। যারা আর কথা না বলে আমি তোমাদের সরাসরি উত্তর নিয়ে যাচ্ছি। এ হচ্ছে 1 নম্বর প্রশ্ন, কৃষি প্রযুক্তি কি। প্রথম হচ্ছে কৃষি প্রযুক্তির উত্তর, কৃষি সমস্যা সমাধানের লক্ষ্যে গবেষণালব্ধ জ্ঞান ও কলাকৌশলকে কৃষি প্রযুক্তি বলা হয়। এ হচ্ছে 1 নম্বর প্রশ্ন। দেন হচ্ছে 2 নম্বর প্রশ্ন এরকম, দেখো কৃষি প্রযুক্তির বিষয়গুলো কি কি। কৃষি প্রযুক্তির বিষয়গুলো কি কি, এই হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা, ফসল উৎপাদন, গৃহপালিত প্রাণী পালন, মৎস্য চাষ ও বনায়ন। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। তারপর যেটা আছে 3 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, বিষয়ভিত্তিক কৃষি প্রযুক্তিগুলোর তালিকা তৈরি করো। তালিকা তৈরি করতে হবে, বিষয়ভিত্তিক কৃষি প্রযুক্তির 4টা আমরা দেখেছি একটু আগে। এই 4টার ডিটেলস লিখতে হবে, তাহলে তালিকা তৈরি করা হয়ে যাবে। প্রথমে আছে হচ্ছে ফসল উৎপাদন, বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাত, লবণ সহনশীল জাত, গোবর সার, জীবাণু সার, রাসায়নিক সার ব্যবহারের মাত্রা, কীটনাশক ব্যবহারের মাত্রা, পাখি ফসল, সাথী ফসল, সবুজ সার, পাওয়ার টিলার, ললিফট পাম্প, গভীর নলকূপ, সেডা দোন ইত্যাদি। এগুলো হচ্ছে ফসল উৎপাদন। তারপর যেটা আছে গৃহপালিত প্রাণী পালন, উন্নত জাতের গবাদি পশু, উন্নত জাতের হাঁস মুরগি, গরু মোটা তাজাকরণ, কাঁচা ঘাস সংরক্ষণ, একত্রে হাঁস মাছ ধান চাষ, হাঁস মুরগির সুষম খাদ্য, উন্নত পদ্ধতির বাচ্চা উৎপাদন, উন্নত পদ্ধতির ডিম সংরক্ষণ, পশু পাখির রোগ দমন ইত্যাদি। এটা হচ্ছে গৃহপালিত প্রাণী দমন। তারপর যেটা আছে হচ্ছে মৎস্য চাষ, খাঁচায় মাছ চাষ, মাছ ধরার বিভিন্ন প্রযুক্তি যেমন পলো, জাল, বড়শি, পুকুরের পানি শোধন, তেলাপিয়া ও নাইলোটিকা চাষ, মাছ প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি হচ্ছে মৎস্য চাষ। তারপর হচ্ছে বনায়ন, সামাজিক বনায়ন, কৃষি বনায়ন, বৃক্ষ ও মাঠ ফসল চাষ পদ্ধতি, বনজ ফলজ উদ্ভিদ চাষ পদ্ধতি, বৃক্ষ ও গো খাদ্য চাষ পদ্ধতি, চারা উৎপাদন পদ্ধতি ইত্যাদি। এ হচ্ছে তোমাদের 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ পর্যন্ত। তারপর আসি হচ্ছে তোমার 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে জমি চাষ না করে কিভাবে তুমি দানা জাতীয় ফসল চাষ করবে। 4 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে এরকম, যেমন জমি চাষ না করে ভুট্টা চাষ করা যায়। বর্ষার পানি যেমন জমি চাষ না করে ভুট্টা চাষ করা যায়। বর্ষার পানি নেমে গেলে জমি কাদাময় থাকে।
সেই জমিতে ভুট্টার বীজ রোপণ করলে ভালো ফলন হয়, এতে অর্থ আয় হয় এবং শ্রম কম লাগে। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের আনসার এই পর্যন্ত। তারপর আসে হচ্ছে 5 নম্বর প্রশ্ন। বিদ্যুৎবিহীন গ্রামীণ পরিবেশে একজন কৃষক কিভাবে ডিম সংরক্ষণ করবে? উত্তর হচ্ছে, সাধারণত ডিম 5 থেকে 10 দিনের বেশি ভালো থাকে না। ঘরের মেঝেতে গর্ত করে সেই গর্তে হাঁড়ি বসিয়ে ডিম রাখা হয়। গর্তের হাঁড়ির চারদিকে কাঠ কয়লা রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখলে ডিম ঠান্ডা থাকে এবং 20 থেকে 25 দিন ডিম ভালো থাকে। এরপরে আছে হচ্ছে 6 নম্বর প্রশ্ন। বন্যা মৌসুমে হাওর এলাকায় তুমি কোন প্রযুক্তিতে মাছ চাষ করবে এবং কেন? উত্তর হচ্ছে, খাঁচায় মাছের চাষ আমাদের দেশে নতুন হলেও উত্তর আমেরিকায় অনেক আগে থেকেই এর ব্যবহার চলে এসেছে। যেসব এলাকায় নদী নালা হাওর খালবিল আছে সেসব এলাকায় কৃষকরা এ পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন। নদীতে বা বিলে যে কোনো উন্মুক্ত জলাশয়ে খাঁচা বানিয়ে পুকুরের আকার দেয়া হয়। স্রোতহীন বা কম স্রোতের পানিতে খাঁচা বসাতে হবে। বেশি স্রোতে খাঁচার ব্যবস্থাপনা কঠিন ও ব্যয়সাধ্য। খাঁচায় খুঁটি ও প্ল্যাটফর্ম দ্বারা বসাতে হবে। খুঁটির চেয়ে প্ল্যাটফর্ম বেশি ভালো। তেলের ড্রাম দ্বারা প্ল্যাটফর্ম করা যায়। এই পদ্ধতিতে বন্যা মৌসুমে হাওর এলাকায় তুমি মাছ চাষ করতে পারবে। এরপরে আসে হচ্ছে পরের প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্নের অ্যান্সার। তুমি গবাদি পশুর একটি ফার্ম করতে চাইলে শীত মৌসুমে পশুগুলোর জন্য কিভাবে কাঁচা ঘাসের অভাব পূরণ করবে? শীতকালে অনেক স্থানেই ঘাসের অভাব দেখা যায়। বর্ষাকালে যখন ঘাস প্রচুর জন্মে তখনই শুকনো মৌসুমের জন্য গোখাদ্যের ব্যবস্থা করতে হয়। এজন্য কাঁচা ঘাস সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়। কাঁচা ঘাস সংরক্ষণ পদ্ধতিকে সাইলেজ বলা হয়। এতে ঘাসের পুষ্টিমানের কোনো পরিবর্তন হয় না। যে নির্দিষ্ট স্থানে বা গর্তে ঘাস সংরক্ষণ করা হয় তাকে বলা হয় সাইলোপিট। সাইলোপিটে বায়ুরোধক ব্যবস্থা তৈরি করতে হয়। বায়ুরোধক ব্যবস্থার ঘাসে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই ল্যাকটিক অ্যাসিড কাঁচা ঘাস সংরক্ষণে কাজ করে। এরপর হচ্ছে সাইলেজ তৈরির পদ্ধতি আলোচনা করা হলো। কাঁচা ঘাস সংরক্ষণের জন্য প্রথমেই শুকনা ও উঁচু জায়গা নির্ধারণ করতে হবে। নির্ধারিত স্থানে 1 মিটার গভীর, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার দৈর্ঘ্যের একটি গর্ত তৈরি করতে হবে। 1 ঘনমিটার গর্তে প্রায় 700 কেজি কাঁচা ঘাস সংরক্ষণ করা যায়। 700 কেজি কাঁচা ঘাসের শতকরা 3 থেকে 4 ভাগ চিটাগুড় একটি জারিতে নিতে হবে। এরপর চিটাগুড়ের সাথে সমপরিমাণ পানি মেশাতে হবে। গর্তের তলায় পলিথিন বিছালে ভালো হয়। পলিথিন না বিছালে পুরু থেকে খড় বিছাতে হবে এবং চারপাশের ঘাস সাজানোর সাথে সাথে ঘরের আস্তরণ দিতে হবে। এরপর ধাপে ধাপে 700 কেজি কাঁচা ঘাস দিয়ে 20 থেকে 30 কেজি শুকনো খড় দিতে হবে। প্রতি ধাপে 15 থেকে 20 কেজি চিটাগুড় পানির মিশ্রণ সমভাবে ছিটাতে হবে। এভাবে ধাপে ধাপে ঘাস ও খড় বিছিয়ে ভালোভাবে পা দিয়ে পাড়াতে হবে যাতে বাতাস বেরিয়ে যায়। ঘাস সাজানো শেষ হলে খড়ের আস্তরণ দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। সর্বশেষে পলিথিনের উপর 7.5 থেকে 10 সেন্টিমিটার মাটি পুরো করে দিতে হবে। এই হচ্ছে তোমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নই তোমরা ঠিক মতো বুঝতে পেরেছো। এভাবেই তোমরা ধাপে ধাপে সবকিছু স্ক্রিনশট দিয়ে অথবা পজ করে লিখে ফেলবে। আর এই পর্যন্তই তোমাদের উত্তর। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা আজকের ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকো তাহলে সলিনাসের সাথেই থাকো, লাইক কমেন্ট শেয়ার আর সর্বশেষ সাবস্ক্রাইব করে সাথেই থাকো।